শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ড, পর্ব ৬। অভয়া ও রোহিণী দাদাকে তাহাদের নূতন বাসায় নূতন ঘরকন্নার মধ্যে প্রতিষ্ঠিত করিয়া যেদিন সকালে নিজের জন্য আশ্রয় খুঁজিতে রেঙ্গুনের রাজপথে বাহির হইয়া পড়িলাম, সেদিন ওই দুটি লোকের সম্বন্ধে আমার মনের মধ্যে যে একেবারেই কোনো গ্লানি স্পর্শ করে নাই, এমন কথা আমি বলিতে চাহি না। কিন্তু এই অপবিত্র চিন্তাটাকে বিদায় করিতেও আমার বেশি সময় লাগে নাই। কারণ কোনো দুটি বিশেষ বয়সের নরনারীকে কোনো একটা বিশেষ অবস্থার মধ্যে দেখিতে পাওয়া মাত্রই একটা বিশেষ সম্বন্ধ কল্পনা করা যে কত বড় ভ্রান্তি, এ শিক্ষা আমার হইয়া গিয়াছিল, এবং ভবিষ্যতের জটিল সমস্যাও ভবিষ্যতের হাতে ছাড়িয়া দিতে আমার বাধে না। সুতরাং শুদ্ধমাত্র নিজের ভারটাই নিজের কাঁধে তুলিয়া লইয়া সেদিন প্রভাতকালে তাহাদের নূতন বাসা হইতে বাহির হইয়াছিলাম। এখনকার মতো তখনকার দিনে নূতন বাঙালি বর্মা মুল্লুকে পদার্পণ করা মাত্রই পুলিশের প্রকাশ্য এবং গুপ্ত কর্মচারীর দল তাহাকে প্রশ্ন করিয়া, বিদ্রূপ করিয়া, লাঞ্ছিত করিয়া, বিনা অপরাধে থানায় টানিয়া লইয়া গিয়া ভয় দেখাইয়া যন্ত্রণার এক শেষ করিত না। মনের মধ্যে পাপ না থাকিলে তখনকার দিনে পরিচিত অপরিচিত প্রত্যেকেরই নির্ভয়ে বিচরণ করিবার অধিকার ছিল, এবং এখনকার মতো নিজেকে নির্দোষ প্রমাণ করিবার নিরতিশয় অপমানকর গুরুভারও তখন নবাগত বঙ্গবাসীর ঘাড়ের উপর চাপানো হয় নাই। অতএব স্বচ্ছন্দ চিত্তে কোনো একটা আশ্রয়ের অনুসন্ধানে সমস্ত সকালটাই সেদিন পথে পথে ঘুরিয়া বেড়াইয়াছিলাম, তাহা বেশ মনে পড়ে। একজন বাঙালির সহিত সাক্ষাৎ হইল। সে মুটের মাথায় এক ঝাঁকা তরি তরকারি চাপাইয়া ঘাম মুছিতে মুছিতে দ্রুতপদে চলিয়াছিল। জিজ্ঞাসা করিলাম, মশাই, নন্দ মিস্ত্রির বাসাটা কোথায় বলে দিতে পারেন? লোকটা থামিয়া দাঁড়ায় কহিল, কোন নন্দ? রিপিট ঘরের নন্দ পাগড়িকে খুঁজছেন? বলিলাম, সে তো জানি না মশাই কোন ঘরের তিনি, শুধু পরিচয় দিয়েছিলেন রেঙ্গুনের বিখ্যাত নন্দ মিস্ত্রি বলে। লোকটা অসম্মান সূচক এক প্রকার মুখভঙ্গি করিয়া কহিল, মিস্ত্রি? এমন সবাই নিজেকে মিস্ত্রি কবলায় মশাই, মিস্ত্রি হওয়া সহজ নয়। মরকট সাহেব যখন আমাকে বলেছিলেন, হরিপদ, তুমি ছাড়া মিস্ত্রি হবার লোক তো দেখতে পাই না, তখন বড় সাহেবের কাছে কত উড়ো চিঠি জমা পড়েছিল জানেন? 100 খানি। আরে কাস্তের জোর থাকলে কি উড়ো চিঠির কর্ম কেটে যে জোড়া দিতে পারি, তবে কি জানেন মশাই? দেখিলাম অজ্ঞাতে লোকটার এমন জায়গায় আঘাত করিয়া ফেলিয়াছি যে মীমাংসা হওয়াই কঠিন। তাই তাই তাড়াতাড়ি বাধা দিয়া বলিলাম, তাহলে নন্দ বলে কোনো লোককে আপনি জানেন না? শোনো কথা, 40 বছর রেঙ্গুনে বাস, আমি জানি না আবার কাকে। নন্দ কি একটা? 3টে নন্দ আছে যে। নন্দ মিস্ত্রি বললেন। আসছেন কোত্থেকে? বাংলা থেকে বুঝি? ও তাই বলুন, টগরের মানুষকে খুঁজছেন। ঘাড় নাড়িয়া বলিলাম, তিনিই বটে। লোকটা কহিল, তাই বলুন? পরিচয় না পেলে চিনব কি করে? আসুন আমার সঙ্গে, বরাত করে খাচ্ছে মশাই, নইলে নন্দ পাগড়ি নাকি আবার একটা মিস্ত্রি। মশাই আপনারা? ব্রাহ্মণ শুনিয়া লোকটা পথের উপরেই প্রণাম করিল, কহিল, সে দেবে আপনার চাকরি করে? তা সাহেবকে বলে দিতেও পারে একটা জোগাড় করে, কিন্তু 2 মাসের মাইনে আগাম ঘুষ দিতে হবে, পারবেন? তাহলে 18 আনা 5 শিকে রোজ ধরতেও পারে, এর বেশি নয়। জানাইলাম যে আপাতত চাকরির উমেদারিতে যাইতেছি না, একটু আশ্রয় জোগাড় করিয়া দিবে এই আশা আমাকে নন্দমিস্ত্রি জাহাজের উপরেই দিয়াছিল। শুনিয়া হরিপদ মিস্ত্রি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, মশাই ভদ্রলোক, কেন ভদ্রলোকদের মেসে যান না? কহিলাম, মেস কোথায় সে তো চিনি না। সেও চিনে না, তাহা সেও স্বীকার করিল, কিন্তু ও বেলা সন্ধান করিয়া জানাইবে আশা দিয়া বলিল, কিন্তু এত বেলায় নন্দের সঙ্গে দেখা হবে না, সে কাজে গেছে আর টগর খিল দিয়ে ঘুমুচ্ছে, ডাকাডাকি করে তার ঘুম ভাঙালে আর রক্ষে থাকবে না মশাই। সেটা খুব জানি,
সুতরাং পথের মধ্যে আমাকে ইতস্তত করিতে দেখিয়া সে সাহস দিয়া কহিল, নাই গেলেন সেখানে, অমন তোফা দা ঠাকুরের হোটেল রয়েছে, স্নান করে সেবা করে ঘুম দিয়ে বেলা পড়লে তখন দেখা যাবে, চলুন। হরিপদর সহিত গল্প করিতে করিতে দা ঠাকুরের হোটেলে আসিয়া যখন উপস্থিত হইলাম, তখন হোটেলের ডাইনিং রুমে 10-15 লোক খাইতে বসিয়াছে। ইংরেজিতে দুটো কথা আছে, ইনস্টিংক্ট এবং প্রেজুডিস, কিন্তু আমাদের কাছে শুধুই সংস্কার। একটা যে আরেকটা নয় তাহা বুঝা কঠিন নয়, কিন্তু আমাদের এই জাতিভেদ খাওয়া ছোঁয়া বস্তুটা যে ইনস্টিংক্ট হিসেবে সংস্কার নয়, তাহা দা ঠাকুরের এই হোটেলের সংস্রবে আজ প্রথম টের পাইলাম। এবং সংস্কার হইলেও যে ইহা কত তুচ্ছ সংস্কার, ইহার বাঁধন হইতে মুক্ত হওয়া যে কত সহজ, তাহা প্রত্যক্ষ করিয়া একেবারে আশ্চর্য হইয়া গেলাম। আমাদের দেশে এই যে অসংখ্য জাতিভেদের শৃঙ্খল, তাহা দু পায়ে পড়িয়া ঝমঝম করিয়া বিচরণ করার মধ্যে গৌরব এবং মঙ্গল কতখানি বিদ্যমান, সে আলোচনা এখন থাক। কিন্তু এ কথা আমি অসংশয়ে বলিতে পারি যে, যাহারা নিজেদের গ্রামটুকুর মধ্যে অত্যন্ত নিরাপদে প্রতিষ্ঠিত থাকিয়া ইহাকে পুরুষানুক্রমে প্রাপ্ত সংস্কার বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন, এবং ইহার শাসনপাশ ছিন্ন করার দুরূহতা সম্বন্ধে যাহাদের লেশমাত্র অবিশ্বাস নাই, তাহারা একটা ভুল জিনিস জানিয়া রাখিয়াছেন। বস্তুত যে কোনো দেশে খাওয়া ছোঁয়ার বাজ বিচার প্রচলিত নাই। তেমন দেশে পা দেওয়া মাত্রই বেশ দেখিতে পাওয়া যায় এই 56 পুরুষের খাওয়া ছোঁয়ার শেকল কি করিয়া না জানি রাতারাতি খসিয়া গেছে। বিলাত গেলে জাতি যায়, একটা মুখ্য কারণ নিষিদ্ধ মাংস আহার করিতে হয়। যে নিজের দেশেও কোনো কালে মাংস খায় নাই, তাহারও যায়, কারণ জাতি মারিবার মালিকেরা বলেন সেও একই কথা, না খেলেও সে ওই খাওয়াই ধরে নিতে হবে। নেহাত নেহাত মিথ্যা বলেন না। বর্মা তো 3-4 দিনের পথ, অথচ দেখি 15 আনা বাঙালি ভদ্রলোকই বোধ করি ব্রাহ্মণই বেশি হইবেন, কারণ এই যুগে তাহাদের লোভটাই সকলকে হার মানায় আছে। জাহাজের হোটেলে সস্তায় পেট ভরিয়া আহার করিয়া ডাঙায় পদার্পণ করেন। সেখানে মুসলমান ও গোয়ানিজ পাচক ঠাকুরেরা কি রাঁধিয়া সার্ভ করিতেন প্রশ্ন করা রূঢ় হইতে পারে, কিন্তু কিন্তু তাহারা যে হবিষ্যান্ন পাক করিয়া কলাপাতায় তাহাদিগকে পরিবেশন করে নাই, তাহা ভাটপাড়ার ভট্টাচার্যদের পক্ষেও অনুমান করা বোধ করি কঠিন নয়। আমি তো সহযাত্রী, যাহারা নিতান্তই এই সকল খাইতে চাহেন না, তাহারা অন্তত চা রুটি ফলটা পাকুড়টাও ছাড়েন না। অথচ সেই একদম নিষিদ্ধ মাংস হইতে বর্তমানে রম্ভা পর্যন্ত সমস্তই একত্রে গাদাগাদি করিয়া জাহাজের কোল্ড রুমে রাখা হইয়া থাকে, এবং তাহা কাহারও অগোচর রাখার পদ্ধতিও জাহাজের নিয়ম কানুনের মধ্যে দেখি নাই। তবে আরাম এইটুকু যে বর্মা প্রবাসী জাতি যাইবার আইনটা বোধ করি কোনো গতিকে শাস্ত্রকারের কডিশিলটা এড়াইয়া গেছে, না হইলে হয়তো আবার একটা ছোটখাটো ব্রাহ্মণ সভার আবশ্যক হইত। যাক, ভদ্রলোকের কথা আজ এই পর্যন্তই থাক। হোটেলে যাহারা সারি সারি পংক্তি ভোজনে বসিয়া গেছে, তাহারা ভদ্রলোক নয়, অন্তত আমরা বলি না। সকলেই কারিগর, ওয়ার্কশপে কাজ করে। 10:30টার ছুটিতে ভাত খাইতে আসিয়াছে। শহরের প্রান্তে মস্ত একটি মাঠের 3 দিকে নানা রকমের এবং নানা আকারের কারখানা, এবং একধারে এই পল্লীর মধ্যে দা ঠাকুরের হোটেল। এ এক বিচিত্র পল্লী, লাইন করিয়া গায়ে গায়ে মিশাইয়া জীর্ণ কাঠের ছোট ছোট কুটির। ইহাতে চীনা আছে, বর্মা আছে, মাদ্রাজি, উড়িয়া, তৈলঙ্গি আছে, চট্টগ্রামী মুসলমান ও হিন্দুও আছে, আর আছে আমাদের স্বজাতি বাঙালি। ইহাদেরই কাছে আমি প্রথম শিখিয়াছি যে ছোট জাতি বলিয়া ঘৃণা করিয়া দূরে রাখার বদ অভ্যাসটা পরিত্যাগ করা মোটেই শক্ত কাজ নয়। যাহারা করে না তাহারা যে পারে না বলিয়া করে না তাহা নয়, যে জন্য করে না তাহা প্রকাশ করিয়া বলিলে বিবাদ বাধিবে। দা ঠাকুর আসিয়া আমাকে সযত্নে গ্রহণ করিলেন, একটি ছোট ঘর দেখাইয়া দিয়া কহিলেন, আপনি যতদিন ইচ্ছা এই ঘরে থেকে আমার কাছে আহার করুন,
চাকরি বাকরি হলে পরে দাম চুকিয়ে দেবেন। কহিলাম, আমাকে তো তুমি চেনো না, 1 মাস থেকে এবং খেয়ে দাম না দিয়েও তো চলে যেতে পারি। দা ঠাকুর নিজের কপালটা দেখাইয়া হাসিয়া কহিল, এটা তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না মশাই। বলিলাম, না, ওতে আমার লোভ নেই। দা ঠাকুর মাথা নাড়িতে নাড়িতে এবার পরম গাম্ভীর্যের সহিত কহিলেন, তবেই দেখুন, বরাত মশাই, বরাত, এছাড়া আর পথ নেই, এ আমি সকলকেই বলি। বস্তুত এ শুধু তার মুখের কথা নয়, এ সত্ত্বেও তিনি যে নিজে কিরূপ অকপটে বিশ্বাস করিতেন তাহা হাতে নাতে সপ্রমাণ করিবার জন্য মাস 4-5 পরে একদিন প্রাতঃকালে অনেকের গচ্ছিত টাকা কড়ি, আংটি, ঘড়ি প্রভৃতি সঙ্গে লইয়া শুধু তাহাদের নিরেট কপালগুলি শূন্য হোটেলের মেঝের উপর সজোরে ঠুকিবার জন্য বর্মায় ফেলিয়া রাখিয়া দেশে চলিয়া গেলেন। যাই হোক, দা ঠাকুরের কথাটা শুনিতে মন্দ লাগিল না, এবং আমিও একজন তাহার নূতন মক্কেল হইয়া একটা ভাঙা ঘর দখল করিয়া বসিলাম। রাত্রে একজন কাঁচা বয়সের বাঙালি ঝি আমার ঘরের মধ্যে আসন পাতিয়া আমার খাবার জায়গা করিয়া দিতে আসিল। অদূরে ডাইনিং রুমে বহু লোকের আহারের কলরব শোনা যাইতেছিল। প্রশ্ন করিলাম, আমাকেও সেখানে না দিয়ে এখানে দিচ্ছ কেন? সে কহিল, তারা যে নোয়াগাটা বাবু, তাদের সঙ্গে কি আপনাকে দিতে পারি? অর্থাৎ তাহারা ওয়ার্কম্যান, আমি ভদ্রলোক। হাসিয়া বলিলাম, আমাকেও যে কি কাটতে হবে সে তো এখনো ঠিক হয়নি। যাই হোক, আজ দিচ্ছ দাও, কিন্তু কাল থেকে আমাকেও ওই ঘরেই দিও। ঝি কহিল, আপনি বামুন মানুষ, আপনার সেখানে খেয়ে কাজ নেই। কেন? ঝি গলাটা একটু খাটো করিয়া কহিল, সবাই বাঙালি বটে, কিন্তু একজন ডোম আছে। ডোম? দেশে এই জাতিটা অস্পৃশ্য। ছুঁইয়া ফেলিলে স্নান করা কম্পালসারি কিনা জানি না, কিন্তু কাপড় ছাড়িয়া গঙ্গা জল মাথায় দিতে হয় তাহা জানি। অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, আর সবাই? ঝি কহিল, আর সবাই ভালো জাত, কায়েত আছে, কৈবত্য আছে, সদগোপ আছে, গয়লা আছে, কামার। এরা কেউ আপত্তি করে না? ঝি আবার একটু হাসিয়া কহিল, এই বিদেশে 7 সমুদ্র পারে এসে কি অত বামনাই করা চলে বাবু? তারা বলে দেশে ফিরে গঙ্গা চান করে একটা অঙ্গপাত চিত্তির করলেই হবে। হয়তো হয়, কিন্তু আমি জানি যে 2-4 জন মাঝে মাঝে দেশে আসে তাহারা চলতি মুখে কলিকাতার গঙ্গায় একবার গঙ্গা স্নানটা হয়তো করিয়া লয়, কিন্তু অঙ্গ প্রাচিত্তির কোনো কালেই করে না। দেশের আবহাওয়ার গুণে ইহা তাহারা বিশ্বাসই করে না। দেখিলাম হোটেলে মাত্র 2টি হুঁকা আছে, একটি ব্রাহ্মণের, অপরটি যাহারা ব্রাহ্মণ নয় তাহাদের। আহারাদির পর কৈবর্তের হাত হইতে ডোম এবং ডোমের হাত হইতে কর্মকার মশাই স্বচ্ছন্দে হাত বাড়াইয়া হুঁকা লইয়া তামাক ইচ্ছা করিলেন। দ্বিধার লেশ মাত্র নাই। 1-2 পরে এই কর্মকারটির সহিত আলাপ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এতে তোমাদের জাত যায় না? কর্মকার কহিল, যায় না আর মশাই, যাই বই কি। তবে? ও কি আর প্রথমে ডোম বলে নিজের পরিচয় দিয়েছিল, বলেছিল কৈবর্ত, তারপর সব জানাজানি হয়ে গেল। তখন তোমরা কিছু বললে না? কি আর বলবো মশাই, কাজটা তো খুবই অন্যায় করেছে, সে বলতেই হবে। তবে লজ্জা পাবে এই জন্য সবাই জেনেও চেপে গেল। কিন্তু দেশে হলে কি হতো? লোকটা যেন শিহরিয়া উঠিল, কহিল, তাহলে কি আর কারো রক্ষে ছিল? তারপর একটুখানি চুপ করিয়া থাকিয়া নিজেই বলিতে লাগিল, তবে কি জানেন বাবু, বামুনের কথা ধরি নে, তারা হলেন বর্ণের গুরু, তাদের কথা আলাদা, নইলে আর সবাই সমান। নবসাখী বলুন আর হারিডোমি বলুন, কিছুই গায়ে লেখা থাকে না, সবই ভগবানের সৃষ্টি, সবাই এক। সবাই পেটের জ্বালায় বিদেশে এসে লোহা পিটছে। আর যদি ধরেন বাবু, হরিমোড়ল ডোম হলে কি হয়, মদ খায় না, গাঁজা খায় না, আচার ব্যবহারে কার সাধ্যি বলে ও ভালো জাত নয়, ডোমের ছেলে। আর ওই লক্ষণ, ও তো ভালো কায়েতের ছেলে, ওর দেখুন দেখি একবার ব্যবহারটা, বেটা 2-2 বার জেলে যেতে যেতে বেঁচে গেছে। এই আমরা সবাই না থাকলে এতদিন ওকে জেলে মেথরের ভাত খেতে হতো যে। লক্ষণের সম্বন্ধেও আমার কৌতূহল ছিল না, কিংবা হরি মোড়ল তাহার ডোমত্ব গোপন করিয়া কত বড় অন্যায় করিয়াছে সেই মীমাংসা করিবারও প্রবৃত্তি হইল না। আমি শুধু ভাবিতে লাগিলাম,
যে দেশে ভদ্রলোকেরা পর্যন্ত চর লাগাইয়া তাহাদের আজন্ম প্রতিবেশীর ছিদ্র অন্বেষণ করিয়া তাহার পিতৃশ্রাদ্ধ পণ্ড করিয়া দিয়া আত্মপ্রসাদ লাভ করে, সেই দেশের অশিক্ষিত ছোট লোক হইয়াও ইহারা একজন অপরিচিত বাঙালির এত বড় মারাত্মক অপরাধও মাপ করিয়াছে। এবং এবং শুদ্ধ তাই নয়, পাছে এই প্রবাসে তাহাকে লজ্জিত ও হীন হইয়া থাকিতে হয়, এই আশঙ্কায় সে কথা উত্থাপন পর্যন্ত করে নাই। এ অসম্ভব কি করিয়া সম্ভব হইল? বিদেশি বুঝিবে না বটে, কিন্তু আমরা তো বুঝিতে পারি। হৃদয়ের কতখানি প্রশস্ততা, মনের কত বড় ঔদার্য ইহার জন্য আবশ্যক। এই যে শুধু তাহাদের দেশ ছাড়িয়া বিদেশে আসার ফল, তাহাতে আর সংশয় মাত্র নাই। মনে হইল এই শিক্ষাই এখন আমাদের দেশের জন্য সকলের চেয়ে বেশি প্রয়োজন। ওই যে নিজের পল্লীটুকুর মধ্যে সারা জীবন বসিয়া কাটানো, মানুষকে সর্ব বিষয়ে ছোট করিয়া দিতে এত বড় শত্রু বোধ করি কোনো একটা জাতির আর নাই। যাক, বহুদিন পর্যন্ত আমি ইহাদের মধ্যে বাস করিয়াছি, কিন্তু আমার যে অক্ষর পরিচয় আছে, এ সংবাদ যতদিন না তাহারা জানিবার সুযোগ পাইয়াছে, শুধু ততদিনই আমি ইহাদের সহিত ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছি, তাহাদের সকল সুখ দুঃখের অংশ পাইয়াছি। কিন্তু যে মুহূর্তে জানিয়াছে আমি ভদ্রলোক, আমি ইংরাজি জানা, সেই মুহূর্তেই তাহারা আমাকে পর করিয়া দিয়াছে। ইংরাজি জানা শিক্ষিত ভদ্রলোকের কাছে ইহারা আপদ বিপদের দিনে আসেও বটে, পরামর্শ জিজ্ঞাসা করে, তাহাও সত্য, কিন্তু বিশ্বাসও করে না, আপনার লোক বলিয়াও ভাবে না। আমি যে তাহাদিগকে ছোট বলিয়া মনে মনে ঘৃণা করি না, আড়ালে উপহাস করি না, দেশের এই কুসংস্কারটা তাহারা আজও কাটাইয়া উঠিতে পারে নাই। শুধু এই জন্যই আমার কত সৎসংকল্পই যে ইহাদের মধ্যে বিফল হইয়া গিয়াছে, বোধ করি তাহার অবধি নাই। কিন্তু সে কথা আজ থাক। দেখিলাম বাঙালি মেয়েদের সংখ্যাও এ অঞ্চলে বড় কম নাই। তাহাদের কুলের পরিচয় প্রকাশ না করাই ভালো, কিন্তু আজ তাহারা আর একভাবে পরিবর্তিত হইয়া একেবারে খাঁটি গৃহস্থ পরিবার হইয়া গেছে। পুরুষদের মনে মনে হয়তো আজও একটা সাবেক জাতের স্মৃতি বজায় আছে, কিন্তু মেয়েরা দেশেও আসে না, দেশের সহিত আর কোনো সংস্রব রাখে না। তাহাদের ছেলে মেয়েদের প্রশ্ন করিলে বলে, আমরা বাঙালি, অর্থাৎ মুসলমান খ্রিস্টান ধর্মাবলম্বী নয়, বাঙালি হিন্দু। আপোষের মধ্যে বিবাহাদি আদান প্রদান স্বচ্ছন্দে চলে, শুধু বাঙালি হলেই যথেষ্ট। এবং চট্টগ্রামী বাঙালি ব্রাহ্মণ আসিয়া মন্ত্র পড়াইয়া 2 হাত এক করিয়া দিলেই ব্যাস। বিধবা হইলে বিধবা বিবাহের রেওয়াজ নাই, বোধ করি পুরোহিত মন্ত্র পড়াইতে রাজি হন না বলিয়াই। কিন্তু বৈধব্যও ইহারা ভালোবাসে না, আবার একটা ঘর সংসার পাতাইয়া লয়, আবার ছেলে মেয়ে হয়, তাহারাও বলে আমরা বাঙালি। আবার তাহাদের বিবাহের সেই পুরোহিত আসিয়াই বৈদিক মন্ত্র পড়াইয়া বিবাহ দিয়া যান। এবার কিন্তু আর এক তিল আপত্তি করেন না। স্বামী অত্যধিক দুঃখ যন্ত্রণা দিলে ইহারা অন্য আশ্রয় গ্রহণ করে বটে, কিন্তু সেটা অত্যন্ত লজ্জার কথা বলিয়া দুঃখ যন্ত্রণার পরিমাণটাও অত্যন্ত হওয়া প্রয়োজন। অথচ ইহারা যথার্থই হিন্দু, এবং দুর্গা পূজা হইতে শুরু করিয়া ষষ্ঠী মাকাল কোনো পূজাই বাদ দেয় না।